সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মসজিদের মুসল্লিরা ইমামদেরকে দেখতে পারে না। আপনার দৃষ্টিতে একজন ভালো মানুষের ন্যূনতম কোন তিনটা গুণ থাকা উচিত? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং সকল প্রকার খারাপি থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে সবচেয়ে বড় ভালো মানুষ। মাওলানা সানাউল্লাহ আজহারী সাহেবের যে মাদ্রাসাটা আছে, ওই মাদ্রাসাতে যদি কেউ পড়ে, তাহলে তাদের সাথে আজহারের সরাসরি চুক্তিবদ্ধ আছে। এই জন্য এই জায়গায় আসার পরে তাদেরকে ভাষা কোর্স করতে হয় না, যদি কেউ ওই জায়গা থেকে ভাষা কোর্স পুরোটা পড়ে আসে। ঝামেলা বলতে পুরো ঝামেলাটাই হয়েছে বাংলাদেশে। মিশরে আসার পরে কোনো সমস্যা হয় নাই। তো এই বইয়ের ভিতরে আমাদের জীবনে ছোট থেকে ছোট যত সমস্যাগুলো আছে সবকিছু তারা তুলে ধরেছে, এবং প্রত্যেকটা সমস্যা কিভাবে দূর করা যায় সেটা এই জায়গায় দেওয়া আছে। মানে এই জাতীয় কারণে এই বইটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি বেলজিয়ামের বন্দরনগরী অ্যান্টপ থেকে মোহাম্মদ হুমায়ুন কবির। আমাদের কুন্ডা 2.0 প্রোগ্রামের 5th এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের গেস্ট হিসেবে আছে মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। উনি মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলার করার জন্য আসছেন। আজকে ওনার বিস্তারিত আশা জানিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথমে আব্দুল্লাহ ভাইয়ের কাছে প্রশ্ন, যে আপনি আপনার পরিচয়টা যদি একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল্লাহ। আমার বাবা মোহাম্মদ আব্দুল করিম, এলাকায় সবাই চিনেন কদমালী নামে। আমার গ্রাম হচ্ছে গোশকান্দা। আমি বর্তমানে আহ, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আসছি এবং পড়তেছি। বাংলাদেশে আমার জীবনের ফার্স্ট মাদ্রাসার লাইনে আমি পড়েছিলাম ধোলাইপাড়ে দারুল হিকমাল ইসলামী মাদ্রাসায়। সেখানে আমি প্রায় 6-7 মাসের মতো পড়াশোনা করেছি, একদম মক্তব লেভেলে যেটাকে বলা হয় কায়দা। এরপরে অসুস্থ হয়ে যাই। তারপর আমাদের গ্রামে বাক্তা হিলফুল ফুজুর যেটা আছে মাদ্রাসা, মোল্লার বাজার, ওই জায়গায় 5 মাস পড়ি। পরবর্তীতে নারায়ণগঞ্জ জামিয়া কোরআনী এমদাদি আলীগঞ্জ বড় মাদ্রাসা নামে সকলেই চিনে, ওই মাদ্রাসায় দীর্ঘ 6 বছর পড়াশোনা করি। এরপর 1 বছর পড়াশোনা করি জামিয়াতুল আবরার যাত্রাবাড়িতে। এরপরে পড়াশোনা করি উত্তরাতে বাইতুল মুমিন মাদ্রাসা, উত্তরা 4 নং সেক্টরে আমি মেশকাত জামাত পর্যন্ত পড়েছি। এরপরে আমি মিশরে চলে আসি। আপনি এত বিশ্ববিদ্যালয় থাকতে আল আজহার বিশ্ববিদ্যালয় কেন চুজ করলেন? যে আমার ছোট থেকেই যখন আমি মাদ্রাসাতে ঢুকি, ঢুকার পরে মাদ্রাসাতে পড়তেছিলাম, দিলে একটা তামান্না ছিল যে বাহিরে গিয়ে পড়বো। তো এরপর আমি উত্তরাতে যখন পড়ি, আমাদের এক ওস্তাদ ছিলেন, তিনি আমাদেরকে আল আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক কিছু বলেন। আমিও মোবাইলে এগুলো নিয়ে মানে দেখি, আজহার বিশ্ববিদ্যালয়ের মানে সিস্টেম এবং তাদের পরিবেশ সবকিছু দেখার পরে মানে আমার কাছে এটা ভালো লেগেছে। আমাদের দেশের ইসলামিক কালচারের সাথে আজহার বিশ্ববিদ্যালয়ের অনেক কিছুই মিল, যেটা অন্যান্য ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাথে অনেক বিষয় সাংঘর্ষিক আছে, কিন্তু মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে হয়তো কিছু বিষয়ে মাযহাবগত দিক থেকে সমস্যা, বাকি পুরোটাই মিল আছে আমাদের সাথে। এটা অনেক বড় একটা কারণ আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে চুজ করার জন্য। এরপরে আমাদের ওস্তাদ বলেন বিভিন্ন বিষয়, এবং আমিও যখন দেখলাম যে না, আজহার বিশ্ববিদ্যালয় একটি ভালো, এবং তাদের বিভিন্ন প্রোগ্রাম সবকিছুই আমি মোবাইলে দেখতাম, তাদের পেজ আছে আল আজহার শরীফ পেজ। তো এর থেকে আমি মানে মিশর আসার জন্য উদ্বুদ্ধ হই এবং আসি। একটা বিশ্ববিদ্যালয় চুজ করার ক্ষেত্রে তো প্রথম দেখতে হয় যে ইউনিভার্সিটি ইনটেক কয়টা। তো আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইনটেক কয়টা? এখানে প্রথমে তো ভাষা কোর্স আছে, এটা 1 বছর, এটা পুরো ভিন্ন। এটা পড়া ছাড়া মূল যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে মানে যাওয়া যাবে না। তো সেখানে বছরে একবারই মানে ভর্তি হওয়া যায়, বছরে একবার সেপ্টেম্বরে। আল হাজার বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়ার জন্য আপনি কি এজেন্টের হেল্প নিয়েছিলেন নাকি নিজে নিজে করছেন, আর কতগুলো ডকুমেন্টস দিতে হয়েছে? না, আমি তো এই জায়গার সিস্টেম সম্বন্ধে অবগত নয়, তো সেজন্য আমি এজেন্সি ধরেছিলাম এবং তাদের মাধ্যমেই আমি এই জায়গায় আবেদন করি। তো আবেদন করার পর আমার 2টা বিষয় দিতে হয়েছে। একটা হচ্ছে পাসপোর্ট এবং সার্টিফিকেট, যারা কওমি মাদ্রাসা থেকে আসবে তাদের সর্বে কেয়া, আর আলিয়া থেকে আলিম। এবার মূল প্রশ্নটায় আসি, যে আপনার বাংলাদেশ থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আসার ফুল জার্নিটা একটু শেয়ার করেন আপনার বিস্তারিত। আমাদের ওস্তাদের মাধ্যমে আমি আসি। তো প্রথমে আমাদেরকে বলা হয়েছে যে মিশর থেকে তারা অফার লেটার দিবে, এবং অফার লেটার দেওয়ার পরে এখান থেকে অফার লেটার নিয়ে আমরা ভিসা টিকিট কেটে সরাসরি ওকেডি বোর্ড সহকারে মিশরে আসতে পারবো বাংলাদেশ থেকে। তো তারপর প্রথমে আমরা টাকা জমা দিলাম। জমা দেওয়ার পরে এই আমাদের যখন অফার লেটার চলে আসলো, ওকেডি বোর্ড ঠিক হলো, আমরা আসছিলাম 20শে এপ্রিল বাংলাদেশ থেকে মিশর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম গত বছর 2025 সালে। তো আমার আসতে পুরো খরচ হয়েছে 1,25,000। এখানে আসার পরে
ইকামা করেছি এবং বিভিন্ন কাজ সবকিছু মিলিয়ে প্রায় 2 লক্ষর কাছাকাছি টাকা খরচ হয়েছিল মানে ওই সময়। তো এরপরে আমি মিশরে আসি, আসার পর এখানে এয়ারপোর্টে $25 দিয়ে স্টিকার ভিসা কিনতে হয়। এটা কেনার পরে আহ, আমরা বের হয়ে যাই। যাওয়ার পরে আমাদেরকে যারা এই জায়গায় আহ, ছিল তারা সবাই রিসিভ করছে। এরপরে আসার পরে পরদিন আমরা এখানে যে আব্বাসি আছে মিশরের যে অফিস, ইকামা অফিস, ওই অফিসে যাই এবং পাসপোর্টে একটা সিল নেই। এই সিলটা মূলত এই, দীর্ঘ 1 মাসের এই দেশে আমাকে অনুমতি দেয় থাকার জন্য। পরবর্তীতে আমি $215 দিয়ে এখান থেকে প্রায় 2.5 থেকে 3 মাসের মানে ইকামা নেই। নেওয়ার পরে এই ইকামা দিয়ে আমি মূলত আজহারে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমার আজহারের পক্ষ থেকে পরবর্তীতে ভর্তি হওয়ার পরে যদি 2.5 মাস আমার শেষ হয়ে যায়, আজহারের পক্ষ থেকে পরবর্তীতে তারা, আমি যে ছাত্র এই জন্য তারা একটা কার্ড দেয়। প্রাথমিক অবস্থায় যখন আমরা এখানে ভাষা কোর্স করি তখন আমাদেরকে তাদাররুজ দেয়, মানে এটাই আমাদের ছাত্রত্বের কার্ড প্রমাণ। এটাকে আমরা কার্নিয়া হিসেবে, এই যে এদেশে কার্নিয়া বলা হয় আরবিতে, তো সেটা আমরা কার্ড বানিয়ে নেই এবং এই জায়গায় সরকারি বিভিন্ন সিল নিতে হয়। নেওয়ার পরে আমরা এই যে সাথে রাখি। তো তখন আমাদের আর কি ইকামার জন্য ওই সমস্যাটা হয় না। আপনি বলতেছিলেন যে ওই দেশে যাওয়ার পর যে ল্যাঙ্গুয়েজ ক্লাসটা শুরু হয়। হ্যাঁ, এবার জি। আল আজহার বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ ক্লাস সম্পর্কে আপনি একটু বিস্তারিত বলেন দয়া করে। এই দেশে আসার পর যখন আমরা আজহারে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর আমাদের প্রথমে ল্যাঙ্গুয়েজ ক্লাস করতে হয়, যেটাকে ভাষা কোর্স বলা হয়। এই জায়গার ভাষায় দিরেসায়ে খাসা যেই ক্লাসটা আছে মাহাদের একটা অংশ। তো এখানে আমাকে আজহার বিশ্ববিদ্যালয়ের যেই এই ইনস্টিটিউট আছে এখানে পড়তে হবে। তো 6টা ধাপ আছে, প্রত্যেকটা ধাপ অর্থাৎ স্তর, প্রত্যেকটা প্রায় 2 থেকে 2.5 মাস সময় লাগে। এটা 6টা আছে মোট। তো আসার পরে প্রতি 3 মাস পর পর পরীক্ষা হয়। পরীক্ষার হওয়ার পর আহ, আমাকে 6টার সমন্বয়ে একটা প্রশ্ন তারা দেয়। আমি পরীক্ষা দেওয়ার পর যে যেই স্তরটা পাবে তাকে ওই স্তর থেকে নিয়ে বাকিগুলো পড়তে হবে। এখন 6টা থেকে কেউ যদি 3 নাম্বারটা পায় বা 4 নাম্বারটা পায়, তাহলে 4 নাম্বারটা সহ বাকি যেই আরো 2টা আছে 5 6, এই 3টা তার পড়তে হবে। বিদেশে যখন আমরা পড়াশোনা করার জন্য যাই তখন আমাদের বাসা খোঁজা, বাসা থাকা এগুলো নিয়ে একটু ঝামেলায় পড়তে হয়। তো আপনার ক্ষেত্রে এরকম কোনো ঘটছে কিনা? বাসা পাওয়ার কেমন সুযোগ সুবিধা আছে বা কেমন খরচাদি হয়? বাসা পাওয়ার ক্ষেত্রে আমরা যাদের মাধ্যমে আসছিলাম আমাদেরকে প্রাথমিক অবস্থায় তারাই বাসা মানে খুঁজে দিয়েছে এবং উঠাই দিয়েছে। তো সাধারণত এই জায়গায় বাসা নিতে সিস্টেম হচ্ছে, এই জায়গায় সিমসার আছে, দালাল বলা হয় আর কি। এটা মসজিদের মধ্যেই আছে। তো এদিকে আসলে জিজ্ঞাসা করলেই তারা পরিচিত লোক আছে, তাদের মাধ্যমে বাসা নিতে হয় আর কি। তাদেরকেও কিছু টাকা দিতে হয় এই জন্য বাসা নেওয়ার ক্ষেত্রে। আর একটা বাসায় উঠতে গেলে যদি একটা বাসার ভাড়া £5,000 থাকে, তাহলে তাকে অ্যাডভান্স £5,000 দিতে হবে আগে বাসার মালিককে। এরপরে উঠার সময় ওই মাসের বেতন আবার £5,000 দিয়ে উঠতে হবে। আর সিমসার যে থাকে তাকে সাধারণত £2,500 অথবা কম বেশি, সেটা মানে যেভাবে তার সাথে কথা হয় সেভাবে দিয়ে বাসায় উঠতে হবে। এমনি আপনাদের মান্থলি কত খরচ যায়? সাধারণত বাসায় আমাদের বাসায় 3টা রুম আছে। 3টা রুমের মধ্যে আমরা প্রতিটা রুমে দুইজন করে থাকি আর কি। পুরো বাসায় ফ্ল্যাটে আমরা 6 জন থাকি। সেক্ষেত্রে আমাদের 6 জনের, আমাদের বর্তমান যে বাসায় থাকি ওই বাসার ভাড়া হচ্ছে £5,000। জনপ্রতি আমাদের প্রায় 800 থেকে একটু বেশি টাকা লাগে বাসা ভাড়ার জন্য জনপ্রতি। এরপর কিছু বিষয় আছে এখানে। মাফরুসা বাসা, গায়রে মাফরুসা বাসা। এটা হচ্ছে, মাফরুসা বাসা হচ্ছে যেই বাসার ভিতরে কারেন্ট বিল এবং গ্যাস লাইন সহ আছে এবং আহ, খাট, আলমারি, লাইট, ফ্যান, ওয়াশার ওয়াশার মেশিন, যাবতীয় যা দরকার একটা বাসায় চলার জন্য থাকার জন্য সবকিছু বাসার মালিক দিয়ে দিবে বাসায়। এটা হচ্ছে মাফরুসা বাসা। সাধারণত এই বাসাগুলোর ভাড়া একটু বেশি হয়। আর গায়রে মাফরুসা বাসা যেটা আছে সেটা শুধু বাসার মালিক তাকে বাসা দিবে, বাকি বাসার ভিতরে কিছুই থাকবে না, সবকিছু নিজেদের নিতে হবে। তো আমরা যেই বাসায় থাকি সেটা গায়রে মাফরুসা। এখানে যা কিছু আছে সবকিছু আমাদের নিজেদের কিনা। আমরা সিট এবং ফ্যান, গ্যাসের চুলা, যাবতীয় মানে যা দরকার সবকিছু নিজেরা মানে ক্রয় করে নিছি। আমরা যখন বিদেশে ইউনিভার্সিটি গুলা চুজ করি তখন একটু খোঁজ খবর নেই, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টরা বা এশিয়ান স্টুডেন্টরা খোঁজ খবর নেই যে পার্ট টাইম জব করার সুযোগ সুবিধা আছে কিনা। মিশরের ক্ষেত্রে কেমন সুযোগ সুবিধা পার্ট টাইম জব করা, এই বিষয়গুলা? মিশরের ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় এই সিস্টেমটা একটু ভিন্ন। এখানে সাধারণত জব বলতে এরকম নাই, যদিও থাকে অনেক কম। আহ, বিভিন্ন দোকানে কাজ করে। তো আমাদের সময়ের সাথে এটা মানে মিলে না, এই জন্য অধিকাংশই করা হয় না।
নাই বললেই চলে, বাকি এই জায়গায় আসার পরে সম্পূর্ণ খরচ সেও মানে নিজের পরিবার থেকেই বহন করতে হবে। যদি এরকম হয় তাহলে আসা যায়। আল হাজার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করার পরে বাংলাদেশি স্টুডেন্টরা সাধারণত কি করে? অনার্স শেষ করার পরে সাধারণত কেউ যদি চায় এখানে তারা মাস্টার্স করবে, অথবা তারা বিশ্বের অন্য কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স করার জন্য যায়। এটা প্রত্যেকের মানে ব্যক্তিগত চিন্তা বা ইচ্ছা আর কি। আপনার প্ল্যান কি? আপনার কি করার ইচ্ছা আছে? আমি আপাতত এই জায়গায় আসি, অনার্স শেষ করি, এরপরে চিন্তা ভাবনা করবো বা শেষ দিকে গিয়ে চিন্তা করব। আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি কি ডকুমেন্টস লাগে? প্রাথমিক অবস্থায় আমরা যখন এই দেশে আসলাম, আসার পরে সর্বপ্রথম আমরা তো আব্বাসিয়া গেলাম, এখান থেকে আমাদের ইকামার জন্য আবেদন করে আসলাম। এরপরে আমাদেরকে বাংলাদেশ এম্বাসিতে যেতে হবে। সেখানে যাওয়ার পরে আমাদের যে সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স এবং আইডি কার্ড, এই জাতীয় জিনিসগুলো যা আছে, এবং ওই জায়গায় গিয়ে ফর্ম পূরণ করতে হবে। এই ডকুমেন্ট গুলা সবকিছু আমাদের ওই জায়গায় জমা দিতে হবে, ফটোকপি। এর জন্য কিছু টাকা আমাদেরকে দিতে হয় এই জায়গায় ব্যাংকে। তো যখন ফটোকপি গুলো জমা দিব, আমরা এই জায়গা থেকে একটা লেটার আমাদেরকে দিবে তারা, বাংলাদেশ এম্বাসি থেকে। এই লেটার সহ সার্টিফিকেট এবং ভর্তি হওয়ার ভর্তি হওয়ার ক্ষেত্রে দুইটা ফর্ম দিবে তারা। এই সবগুলো নিয়ে আমাদেরকে, পাসপোর্ট তো অবশ্যই লাগবে এবং ইকামা ফটোকপি, এই সবগুলো নিয়ে আমাদেরকে আজহারের যে ভর্তি স্থান আছে, বোর্ডস বলা হয়, সেখানে যেতে হবে এবং ভর্তি হতে হবে। আপনি যে বাংলাদেশ থেকে মিশরে আসলেন, এই জার্নির ক্ষেত্রে কোনো ঝামেলা হয়েছে কিনা, বিশেষ করে ইমিগ্রেশনের সময়? এক হয়েছে বাংলাদেশে, আরেক হয়েছে মিশরে। ঝামেলা বলতে পুরো ঝামেলাটাই হয়েছে বাংলাদেশে। মিশরে আসার পরে কোনো সমস্যা হয় নাই। বাংলাদেশে আমরা যখন ইমিগ্রেশনে যাই, যাওয়ার পরে তারা আমাদেরকে অনেক জেরা করে বিভিন্ন ভাবে। অনেকে আছে সিভিল বেশে আসে, আইসা জিজ্ঞেস করে যে তুমি কোন মাদ্রাসায় পড়ছো, এখন কোথায় যাইতেছো। তো এটা যখন জিজ্ঞেস করে, তারা চেহারাও চিনে রাখে। এর পরবর্তীতে যখন আমার সার্টিফিকেট নিবে, ওই জায়গায় যদি ওই মাদ্রাসা না থাকে এবং আমি যেটা বলছি সেটা না হয়, তাহলে তারা আমাকে আসতে দিবে না, ইমিগ্রেশন আটকায় দিবে আর কি। তো ওই জায়গায় আমাদের অনেক ছাত্র ভাই তারা আসতে পারেনি আমাদের সাথে। প্রায় আমরা যখন আসছিলাম, ওই বিমানে প্রায় 30 থেকে 35 জনের মতো ছাত্র ছিল। তার মধ্য থেকে প্রায় 10 থেকে 12 জন তারা আসতে পারেনি ওই বিমানে, তাদেরকে বিভিন্ন ভাবে মানে আটকায় দেওয়া হয়েছে। এবং ইমিগ্রেশনে পুলিশদের ব্যবহার অনেক খারাপ ছিল। কয়েকজন ছাত্র ভাইকে এরকমও বলছে যে তোমরা ওই দেশে গিয়ে কি করবা, পড়ালেখা করে কি হয়, মানে হুজুররা পড়ালেখা করে কি করবো, মানে একটু হেয় প্রতিপন্ন করছে। যাই হোক, এরপরে আমরা যখন বিমানে আসলাম, আমাকে বিমান ছাড়ার 10 মিনিট আগে ছাড়ছে। এরকমই হয়েছে বেশিরভাগ ছাত্রের ক্ষেত্রে। তো তারা চিন্তা করে যে আমরা ওই টাইমে, যেহেতু মিশরের পাশেই গাজা, ফিলিস্তিন, তো তারা চিন্তা করে ওই জায়গায় যুদ্ধ করার জন্য যায় কিনা, নাকি অন্য কোনো সমস্যা আছে। বাকি আমরা আসলাম, পরে বিমানে আসলাম। বাকি মিশরে আসার পরে এই জায়গায় কোনো সমস্যাই নেই। মানে দেশে থাকতে তো ভয় থাকে, মানে বিদেশে যাওয়ার পরে কি হবে। কিন্তু যত সমস্যা হয়েছে বাংলাদেশ এয়ারপোর্টে হয়েছিল, কিন্তু মিশর এয়ারপোর্টে আসার পরে এই জায়গায় কোনো সমস্যাই হয়নি। আমাদের যাক, পাসপোর্ট জমা দিলাম স্টিকার ভিসা নিয়ে, $25 দিয়ে। এরপরে 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা বসেছিলাম। এরপর আমাদের পাসপোর্ট দিয়ে দিয়েছে এবং আমরা বের হয়ে গেছি। আপনারা গত বছর এপ্রিলে আসছেন, এখন তো 26। এর মধ্যে কোনো ডিফারেন্স হয়েছে কিনা, কোনো রুলসে কোনো ডিফারেন্স আছে কিনা? জি, আমরা যখন আসছি গত বছর, আমাদের পরে আমরা যে সিস্টেমে আসছি এই সিস্টেমে আর 2টা বিমান আসছে। এরপরে এই সিস্টেমে আর কেউ আসতে পারে না মিশরে পড়ালেখার জন্য। তো এখন বর্তমানে যারা আসে তারা সৌদিতে ওমরা করে তারপরে আসে। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশে যদি কওমি মাদ্রাসা থেকে আসতে চায়, দেশ থেকেই তারা সরাসরি এই জায়গায় চলে আসবে। এবং এই জায়গায় যে ভাষা কোর্সটা আছে, এটা এই দেশে আসার পর তাদের করতে হবে না। কওমি মাদ্রাসার ক্ষেত্রে উত্তরাতে একটা মাদ্রাসা আছে, দারুল আরকাম, মাওলানা সানাউল্লাহ আজহারী সাহেবের যে মাদ্রাসাটা আছে, ওই মাদ্রাসাতে যদি কেউ পড়ে, তাহলে তাদের সাথে আজহারের সরাসরি চুক্তিবদ্ধ আছে। এই জন্য এই জায়গায় আসার পরে তাদেরকে ভাষা কোর্স করতে হয় না, যদি কেউ ওই জায়গা থেকে ভাষা কোর্স পুরোটা পড়ে আসে। আর সাধারণত যদি কেউ স্টিকার ভিসা নিয়ে আসতে চায় বাংলাদেশ থেকে, তাহলে দারুল আরকাম যেই প্রতিষ্ঠানটা আছে, ওই জায়গা থেকেই তারা কিছু কাগজপত্র দেয়। ওই কাগজপত্র গুলার মাধ্যমে আহ, বাংলাদেশে যে মিশর এম্বাসি আছে সেখান থেকে তাদেরকে ভিসা দেয়। আর বর্তমানে যারা আসে, তারা সাধারণত সৌদি হয়ে ওমরা করে আসে। মানে সমস্যাটা এটা কি কারণে বাংলাদেশ। করছে? প্রত্যেকটা আচ্ছা, আচ্ছা, সমস্যার আচ্ছা। পিছনে একটা রিজন হ্যাঁ, থাকে ঠিক আছে, যে ঠিক আছে, এই ভ্যালিড ঠিক আছে। রিজনের কারণে আমরা বন্ধ করে দিলাম যাওয়াটা। জি, জি। এখানে মূল সমস্যাটা হচ্ছে বন্ধ করার কারণ, মিশর থেকে অনেকেই ইউরোপে যায়, মানে গেম দেয় যেটাকে বলা হয়। তো অনেকে আছে যে তারা বিভিন্ন ভাবে সার্টিফিকেট বানায় এবং এরপরে তারা মিশরে আসে। আসার পর তারা পরিচয় দেয় ছাত্র হিসেবে আসে, কিন্তু এই জায়গায় আসার পর তারা গেম দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তো এই
সমস্যাগুলো যখন বড় আকার ধারণ করলো, এরপরে বন্ধ করে দিছে আর কি। এখন এইভাবে আর আসা যায় না। আমাদের প্রায় প্রতিটা গেস্টই আমরা কিছু ব্যক্তিগত প্রশ্ন করি, সেই হিসাবে আপনারও কিছু ব্যক্তিগত প্রশ্ন করার পালা এবার। প্রথম প্রথম প্রশ্নই থাকে আমাদের যে আপনার লাইফের উদ্দেশ্য কি? সাধারণত আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, ওয়াজ মাহফিল একটু বেশি যাইতাম। যাওয়ার কারণে হুজুরদের কাছ থেকে বয়ান শুনতে শুনতে মানে মাদ্রাসার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। এরপরে আমি মাদ্রাসার লাইনে চলে আসি। যাই হোক, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা। এরপর ব্যক্তিগত কিছু বিষয় আছে, সেটা বলা যাবে না। আপনাকে প্রভাবিত করছে এরকম একজন ব্যক্তি এবং একটা বইয়ের নাম বলতে হবে এবং কেন? বই বলতে গেলে আখতার বেদি নামে একটা বই আছে, যেটা পাকিস্তানের হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এবং বাংলাদেশে আহ মাওলানা আব্দুল মাতিন বিন হুসাইন ঢালকানগর হজরত যাকে বলা হয়, ঢালকানগর পীর সাহেব। আহ এই বইটা আমি যখন নারায়ণগঞ্জে যেই মাদ্রাসায় পড়াশোনা করি, তো ওই মাদ্রাসার ওস্তাদগণ বেশিরভাগই তারা ঢালকানগর হজরতের সাথে তারা সোহবতে ছিলেন। তো সেই ক্ষেত্রে এই বইগুলো আমাদের কাছে বেশি দেয় এবং আমরা পড়ি। তো এই বইয়ের ভিতরে আমাদের জীবনে ছোট থেকে ছোট যত সমস্যাগুলো আছে সবকিছু তারা তুলে ধরেছে, এবং প্রত্যেকটা সমস্যা কিভাবে দূর করা যায় সেটা এই জায়গায় দেওয়া আছে। এই জাতীয় কারণে এই বইটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আর একজন ব্যক্তি যেহেতু বলছেন, আমি মানে ইসলামিক লাইনে আসার জন্য যাকে আইডল মনে করি এবং যার কথার দ্বারা প্রভাবিত হয়েছিলাম, আপনি হয়তো চিনতে পারেন, মধুপুরের পীর সাহেব যিনি আছেন, মুন্সিগঞ্জের মধুপুর মাদ্রাসা। তো আমার দাদার সাথে, এলাকার যারা আছে তাদের সাথে, সবার সাথে আমি মধুপুর মাহফিলে যাই এক বছর। ওই বছর মাহফিলে যাওয়ার পরই আমি বাসায় আসার পরে পরবর্তী রমজানে মাদ্রাসায় ভর্তি হয়ে যাই। এরপর আমি আর স্কুলে যাইনি। মানে এক প্রকার জোর করে মাদ্রাসায় আসছিলাম শুরুতে। আপনার দৃষ্টিতে একজন ভালো মানুষের ন্যূনতম কোন 3টা গুণ থাকা উচিত? একজন ভালো মানুষ হতে বিষয় হচ্ছে, প্রথমে তো ভালো মানুষ ধরতে গেলে অনেক দিক আছে। কারণ যে প্রকৃতপক্ষেই ভালো, তাকে যদি আমরা খুঁজতে চাই তাহলে দেখতে হবে ইসলামিক আদর্শ এবং সুন্নাহ তার ভিতরে কতটুকু আছে। অবশ্যই যে ব্যক্তিটা ইসলাম অনুযায়ী চলে এবং গুনাহ থেকে বেঁচে থাকে, সে হচ্ছে সবচেয়ে বড় প্রকৃত ভালো মানুষ। এখন প্রত্যেকের দিলের হালত আল্লাহ তাআলা ভালো জানেন, এবং সে ব্যক্তিগতভাবে নিজে জানে। সাধারণত আমার দেখা বলতে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সকল প্রকার খারাপি থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে সবচেয়ে বড় ভালো মানুষ। আপনার দৃষ্টিতে আমাদের এলাকার কোনো সমস্যা থাকলে শেয়ার করতে পারেন। আমাদের চরাঞ্চলের যে সমস্যাগুলো আছে, আমি যেহেতু মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি এবং আলেম হচ্ছি, এজন্য আমি এটা বলবো, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মসজিদের মুসল্লিরা ইমামদেরকে দেখতে পারে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। হ্যাঁ, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এর বদলা দিবেন ইনশাল্লাহ। এখন শেষে অল্প একটু সময় যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, এবং আপনারা শুকরিয়া আদায় করছি যেহেতু আমাকে এই অনুষ্ঠানে আপনি আমন্ত্রণ করেছেন, এজন্য আমি আসতে পেরেছি। তো দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই বলা থাকবে যে আমরা যে যাই করি না কেন, ইসলামের দিকে ফিরে আসতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দেওয়া কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।